একজন আন্ডার সেক্রেটারি হুকার তিনি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি হবে ওয়াশিংটনে অবস্থিত স্টেট ডিপার্টমেন্টে। এখন হঠাৎ করে এই যে খলিলুর রহমানকে মার্কিন সরকার ডেকে নিল, তলব করে নিল, এটির কারণ কি? অনেকেই বলছেন, আমি গতকালকে থেকে বিভিন্ন সংবাদপত্র দেশে বিদেশের এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন, আলোচনা করেন, বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেন, বিশ্লেষণ করেন, সেগুলো একটু দেখার চেষ্টা করেছি। সবকিছু দেখে শুনে আমার কাছে যে জিনিসটি মনে হলো, আজকের এই বৈঠকটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ এই যে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের কথা রয়েছে, আমি বারবার বলছি রয়েছে মানে এখনো কিন্তু কথা রয়েছে, অর্থাৎ যেই কয়দিন বাকি আছে, এই কয়দিনই এর মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে, অনেক কিছু হতে পারে এবং যে কোনো মুহূর্তে নির্বাচন অনিশ্চিত বা নির্বাচনের শিডিউল পরিবর্তন এটি হতে পারে। এটি আগে থেকেই কিন্তু আমি অন্তত পক্ষে বারবার বলে আসছি। আজকের বৈঠকে এমন কিছু আলোচনা, এমন কিছু কি ঘটতে পারে যার মধ্য দিয়ে হয়তো খলিলুর রহমান দেশে ফেরার আগেই অথবা খলিলুর রহমান দেশে ফিরেই এমন কোন বার্তা সরকারকে দিতে পারে যার মধ্য দিয়ে এই নির্বাচনটি, অন্তত পক্ষে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি সোজা কথায় পণ্ড হয়ে যেতে পারে। এবং এমন সম্ভাবনা শুধুমাত্র যে এখন তৈরি হয়েছে সেটি কিন্তু নয়। আপনারা দেখবেন এই নির্বাচনের বা এই সরকারের যারা মূল স্টেক হোল্ডার, তারা কিন্তু বেশ এক ধরনের নিজেরাই অস্বস্তির মধ্যে আছেন, নিজেরাই এখন নির্বাচন নিয়ে নানান প্রশ্ন তুলছেন। এই হাসনাত সার্জিস যারা আছে, এরা ইসলামী আন্দোলন কিংবা জামাত সবাই বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে। বিএনপি তারা শুরুতে তারেক রহমান দেশে ফেরার পরপর যেইভাবে চাঙ্গা হয়েছিল, উচ্ছ্বসিত হয়েছিল, সেটি কিন্তু তাদের নেই। তাদের বিভিন্ন জায়গায় একের পর এক নেতাকে হত্যা করা হচ্ছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যাকাণ্ড, যে জুলুম নির্যাতন, এগুলো তো না হয় এই প্রসঙ্গ না বলি। নির্বাচন ঘিরে যে অবস্থা তৈরি হয়েছে, কথা হয়েছে না যে তারেক রহমান কয়েকদিনের মধ্যেই দেশের কয়েকটি জায়গায় ঘুরবেন, কয়েকদিনের মধ্যে সম্ভবত আগামীকালকেই তিনি হয়তো বের হবেন বা 13-14 তারিখ এরকম বিভিন্ন জায়গায় ঘুরবেন। কিন্তু সেই তারেক রহমান সফরে যাওয়ার আগেই একটি কানাঘুষা আছে যে নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। অর্থাৎ অনেক আলোচক, আমরা যাদেরকে এই সরকারের নেপথ্যে পৃষ্ঠপোষক হিসেবে মনে করি, সেই রকম কিছু বা বিএনপি পন্থী কয়েকজন এই সময়কার যারা লেখালেখি করেন, যারা বুদ্ধিভিত্তিক কিছুটা চর্চা করার চেষ্টা করেন, তারাও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখলাম তারা প্রশ্ন তুলেছেন নির্বাচনটা কি 2001-এর মতো হতে যাচ্ছে কিনা। অর্থাৎ 2001-এ যখন একদম প্রায় নিশ্চিত যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে, কিন্তু দেখা গেল কেন্দ্রের পরিস্থিতি পাল্টে গেল। কেন্দ্রে সবার বুকে নৌকা ছিল, কিন্তু ভিতরে ব্যালটে অন্য কথা বলা হয়েছে এবং সেই নির্বাচনটি মূলত সেনাবাহিনী সাজিয়ে গুছিয়ে এবং সেনাবাহিনীর কারসাজির মাধ্যমে বিএনপিকে তখন ক্ষমতায় বসানো হয়েছিল। এর মধ্যে দিয়ে এই বিএনপি অনুসারী লেখক বা যাদেরকে কিছুটা বুদ্ধিজীবী বলা যায়, তারাই এখন প্রশ্ন তুলেছেন যে তার মানে 2001-এর মতো কিছু হতে যাচ্ছে কিনা। সবাই যেহেতু ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কিন্তু ভিতরে কি আসলে এমন কিছু ঘটাবে জামাতের পক্ষ নিয়ে সেনাবাহিনী বা অন্য কেউ, যারা
বাইরে সবাই ধানের শীষ থাকবে, যাদের ব্যাসে বুকে পকেটে ধানের শীষ থাকবে, কিন্তু ভিতরে বাক্সের মধ্য দিয়ে ফলাফল হয়ে বেরিয়ে আসবে জামাত, ক্ষমতায় আসবে জামাত। আর এই মেসেজটি বিএনপিও পেয়ে গেছে। শুধু বিএনপি না, বিএনপির যারা বাইরের সতীর্থ আছে তারাও কিন্তু এই মেসেজটি পেয়ে গেছে। ফলে বলা হচ্ছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সম্পর্কের কিছুদিন আগেও যে শীতল অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, সেটি এখন ভালো হয়েছে এবং তারা বাংলাদেশের নির্বাচনটিকে খুব ভালো করে ফলো করছে। যদিও তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না, জাতিসংগত পর্যবেক্ষক পাঠাচ্ছেই না, তার মানে নির্বাচনটি কিন্তু সেখানেই অনেকটা মাঠে মারা যাচ্ছে। যে অনেক দেশ যারা জাতিসংঘের সদস্যভুক্ত এবং যারা সাধারণত যেই সব দেশগুলো জাতিসংঘের মোড়কে নির্বাচন পর্যবেক্ষণে পাঠায়, সেটি তারা এখন পাঠাচ্ছে না। মানে এই নির্বাচনকে গুরুত্বহীন করে তুলেছে সবাই। তারা জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্র বারবারই বলে আসছে একটি ইনক্লুসিভ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে তারা মেনে নেবে। কিন্তু সবার কাছে এটি পরিষ্কার যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি দলের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন ফলপ্রসূ হয় না সেটি এর আগেও দেখা গেছে। আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে গিয়ে যতবার বিতর্কের মুখে পড়েছে সেটা কিন্তু বিএনপিকে বাদ দেওয়ার ফলে। অন্য দল নির্বাচনে অংশ নিয়েছে কি নেয়নি এটি মুখ্য বিষয় না, কিন্তু বিএনপির এত লাখ লাখ যেমন ভোটার আছে, জনসমর্থন আছে, যে সবচেয়ে বড় একটি এই মুহূর্তের বৃহত্তর দল, একইভাবে আওয়ামী লীগেরও কিন্তু তাই অবস্থা, অর্থাৎ ভোটারের জায়গা থেকে রেশিও। এটি কিন্তু আমরা ভিতরে যতটাই আবেগে গদগদ হয়ে যাই বলি না কেন, বাইরে যারা অন্তত পক্ষে পর্যবেক্ষণ করে বিষয়গুলো, তারা কিন্তু তাদের কাছে হিসাব আছে পরিষ্কার। তো তারা দেখছে যে একটি দেশের ভোটারদের অর্ধেক সংখ্যক, কিছু কম বেশি হতেই পারে, প্রায় অর্ধেক সংখ্যক তারা ভোটে আসছে না, ভোটে তাদের কোনো অংশগ্রহণ নেই, সেই দলটি নেই। ফলে এই নির্বাচনটি আসলে সাজানো বা পাতানো নির্বাচন, এর মাধ্যমে একটি সাজানো গোছানো পাতানো সিলেক্টিভ একটি কমিটি করার মতো একটি সরকার গঠন করে নিয়ে আসা হচ্ছে। এই জায়গাটিতেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে। আর এই সংক্ষুব্ধ হয়েই তারা খলিলুর রহমানকে ডেকে নিয়েছে বলে বিশেষ বিশ্লেষণ, গতকালকে থেকে আমি বিশ্লেষণগুলো শুনলাম। ফলে আমার কাছে এখনো মনে হচ্ছে আগামী 2-4 দিনের মধ্যেই নির্বাচনের ভাগ্য নিয়ে নতুন কোনো বার্তা চলে আসতে পারে এবং সেটি খুবই 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 সম্ভাবনা কিন্তু আছে। বাকিটা দেখা যাক। আজকে রাত্রের পরে কালকে বাংলাদেশ সময়, কালকে হয়তো বাংলাদেশের মিডিয়াগুলোতে আসতে পারে, আর আন্তর্জাতিক মিডিয়াতে তো আসবেই। আর যারা ওয়াশিংটনে আছেন, যুক্তরাজ্যে আছেন, যারা বিশ্লেষণ করেন, সেখানে যারা সাংবাদিক আছেন, তারাও কিন্তু খবর রাখার চেষ্টা করছেন। ফলে আজকের রাতটি বাংলাদেশের সামনে নির্বাচনের জন্য অনেকটাই গুরুত্ববহ হয়ে উঠতে পারে। নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এখন তো সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা, এবং সরকারের শেষ সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপও সরকার নিতে পারে না এবং বিদেশিরা আগ্রহ দেখায় না। কাজেই সরকারের মনোযোগ থাকা উচিত শুধু নির্বাচনেই। কিন্তু ঠিক এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন? আমি তেমন কোনো পত্রিকা কিন্তু খুব একটা খবর এখানে দেখিনি, শুধু মানব জমিনে দেখেছি, হয়তো অন্য পত্রিকাও লিখেছে, আমার চোখে পড়েনি। সেই রহস্যময় সফরে তিনি এই মুহূর্তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, যেখানে সরকারের মেয়াদ আছে আর মাত্র 1 মাস 1 সপ্তাহ এরকম। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময় তিনি কেন আমেরিকা গেলেন এবং সেখান থেকে তিনি আবার সংযুক্ত আরব আমিরাত যাবেন, তারপর তিনি বাংলাদেশে আসবেন। এটাই দর্শক রহস্যের জন্ম দেয়। এবং আমরা এও জানি যে বিভিন্ন দেশের যে বোঝাপড়া, এক দেশের সঙ্গে আরেক দেশের গোপন সলা পরামর্শ, গোপন বৈঠক, এগুলো কিন্তু সাধারণত হয় কাতারের রাজধানী দোহাতে, না হলে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে, অথবা সিঙ্গাপুরে, এই রকম কিছু দেশে অনুষ্ঠিত হয়। কাজেই যখনই খলিলুর রহমান
আমেরিকার পরে সংযুক্ত আরব আমিরাত যাবেন বলে জানা যায়, তখনই কিন্তু অনেকের মনে সন্দেহের দানা বাঁধে। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র তারা এই খলিলুর রহমানের উপর কিন্তু সবসময় তীক্ষ্ণ নজর রাখে, কারণ তাদের মতে খলিলুর রহমান একজন রহস্য মানব, তার রহস্যের শেষ নাই। এবং ডক্টর ইউনূস নিশ্চয়ই তাকে উপযুক্ত মনে করেছেন, এজন্য মার্কিন নাগরিক হওয়া সত্ত্বেও তাকে উড়িয়ে এনে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, যেই পদটা বাংলাদেশে আগে ছিল না। তার জন্য নতুন পদ ক্রিয়েট করা হয়েছে অজিত দোভালের সমান সমান হওয়ার জন্য। অজিত দোভাল হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তো সেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন, এবং এমন সময় যুক্তরাষ্ট্রে গিয়েছেন যে যখন আর কিছুদিনের ভিতরেই আমরা পাচ্ছি নতুন রাষ্ট্রদূত, নতুন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন, যিনি কিনা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস চলে গিয়েছে প্রায় বছর দুয়েক, কিন্তু পিটার হাস চলে যাওয়ার পরে কিন্তু নতুন কোন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়নি, একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়েই কাজকর্ম চালাচ্ছিল। এখন সেই বেন ক্রিস্টেনসেন আসতেছেন, তিনি এসেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিবেন, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন, বিএনপি এবং জামাত সহ প্রধান প্রধান দলগুলোর সঙ্গে বৈঠক করবেন, সুশীল সমাজের সঙ্গে বসবেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক এই সময় খলিলুর রহমান আমেরিকা সফর করতেছেন, এবং এই সফরের যে সূচিটা এবং কার কার সঙ্গে দেখা করবেন এই বিষয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানবজমিন লিখেছে যে শুল্কের পর ভিসা বন্ড। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ কিছু দেশের উপরে ভিসা বন্ড নীতি ঘোষণা করেছে, এবং এই ভিসা বন্ড নীতি হচ্ছে যে যদি কোনো বাংলাদেশি টুরিস্ট পারপাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তাহলে নির্দিষ্ট 3টে এয়ারপোর্ট ইউজ করতে হবে, এর বাইরে করা যাবে না, এবং ভিসা বন্ড দিতে হবে $5,000 বা $10,000 বা $15,000, এবং কি পরিমাণ দিবেন সেটা নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা। আবার নাও দেওয়া লাগতে পারে। নির্দিষ্ট সময়ের ভিতর যদি ফিরে আসে তাহলে ওই টাকা রিটার্ন ব্যাক করবে আমেরিকান সরকার, আর না আসলে করবে না। এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ 38টা দেশের উপর এই ভিসা বন্ড চালু করেছে, কিন্তু সেখানে পাকিস্তান এবং ভারতের নাম নেই। দেখুন, ভারতের কথা বাদই দিলাম, আমার জানা মতে পাকিস্তানের লোকজন বাংলাদেশের চাইতেও বেশি ভিসা সিস্টেম অ্যাবিউজ করে। এই যুক্তরাজ্য প্রচুর পাকিস্তানি, একবার ঢুকতে পারলে আর যায় না। আমেরিকাতেও তাই। সেই পাকিস্তানকে কিন্তু এই ভিসা বন্ডের আওতা রাখা হয়নি, রাখা হয়েছে বাংলাদেশকে। এখন প্রশ্ন উঠতেই পারে যে অনেকেই বলে যে এই ইউনূস সরকার নাকি মার্কিন সমর্থিত সরকার, তাহলে কেন তিনি ক্ষমতা থাকতে এই বাংলাদেশের উপর ভিসা বন্ড দিল? ইউনূস সরকার জানতো যে আমেরিকা ভিসা বন্ড প্রয়োগ করতে পারে, এই কারণে আমেরিকা যখন চেয়েছে অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠানোর জন্য, ইউনূস কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে। আপনারা তো প্রায় দেখতেছিলেন যে ঢাকা বিমানবন্দরে শিকলে হাত পা বাঁধা অবস্থায় 30 জন 40 জন করে আমেরিকা থেকে অভিবাসী ফেরত এসেছে। এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের সম্মতিতেই হয়েছে। সরকার চেয়েছে যাতে আমেরিকা বন্ডটা ইস্যু না করে, ভিসা বন্ডটা। কিন্তু এত কিছু করার পরও এই বাংলাদেশের নাম সেই তালিকায় উঠলই। তাহলে কি করলেন খলিলুর রহমান, যাকে বিদেশ থেকে উড়িয়ে এনে মার্কিন নাগরিককে বানানো হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা? সরকার ব্যর্থ। এবং যে শুল্ক নীতি, আপনারা জানেন ইতিমধ্যেই যে ভারতের উপরে 500% শুল্ক আরোপ করতে পারে, আমাদের 20%। সম্প্রতি বাংলাদেশ বিমান 14টা বোয়িং এর অর্ডার দেওয়ার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছে, কারণ আমেরিকা বলতেছে যে তোমাদেরকে 20% শুল্ক দিয়েছি, তোমরা বলেছো 25টা বোয়িং বিমান কিনবা, এখনো তোমরা কিনতেছো না কেন? এই চাপ দেওয়ার কারণে 14টা বোয়িং বিমান কিনার তোড়জোড় শুরু হয়েছে। ওদিকে আমেরিকা থেকে বিপুল পরিমাণে গম আমদানি করতেছে, যে গমের দামটা একটু বাজার দরের চাইতে বেশি দামে কিনতে হচ্ছে। তারপরে বাংলাদেশের কথা হচ্ছে যে তবুও কিনবো, কিন্তু শুল্কটা কমিয়ে রাখো। এখন সেই 20% শুল্ক কিন্তু কমতেছে না। এখন এই শুল্কর সমস্যাও কিন্তু শেষ হয়নি, তার উপরে আবার মরার উপর খাড়ার গা হচ্ছে ভিসা বন্ড। তো এই সমস্ত কারণেই ধারণা করা হচ্ছে যে খলিলুর রহমান আমেরিকা সফরে গিয়েছেন। এটা তো হচ্ছে গিয়ে পত্রিকার খবর, বাট খবরের ভেতরে কিন্তু খবর থাকে যেগুলো পত্রিকায় আসে না। ডক্টর খলিলুর রহমান আমেরিকা গিয়ে দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে। নিশ্চয়ই এই ভিসা বন্ড নিয়ে আলোচনা হবে। দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর, ভারতীয় বংশোদ্ভূত, তার সঙ্গে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়াশিংটন সফরে থাকা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও বৈঠক করবেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
এখন কথা হচ্ছে যে যেই সার্জিও গোর মার্কিন রাষ্ট্রদূত ভারতের, তার সঙ্গে খলিলুর রহমানের বৈঠক কেন? তার মানে কি খলিলুর রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্যই এই ভারতে নিযুক্ত মার্কিন দূতের সাহায্য নিচ্ছেন? কিন্তু আবার প্রশ্ন আরেকটা আছে, যেই সরকারের মেয়াদ আছে আর মাত্র 1 মাস 1 সপ্তাহ, সেই সরকারের সঙ্গে সমঝোতা করতে ভারত কি রাজি হবে? হবে না তো। আমার তো মনে হয় যে ভারত টাইম নিবে। কিন্তু এই ভারতে নিযুক্ত মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এই খলিলুর রহমানের বৈঠকটাই কিন্তু একটা বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে। এবং আমি মনে করি যে এই সফরটা আসলে পত্রিকা যা লিখেছে তার ভিতরেও কিছু বিষয় আছে যেগুলো কখনোই প্রকাশিত হবে না। এবং আমেরিকা সফর শেষ করে ডক্টর খলিলুর রহমান যাবেন সংযুক্ত আরব আমিরাতে। কেন যাবেন সে বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি, তবে ধারণা করি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত। এবং পত্রিকা লিখেছে শুল্ক নিয়ে আলাপ আলোচনা এবং ভিসা বন্ড, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যই খলিলুর রহমান গিয়েছেন আমেরিকাতে। কিন্তু খলিলুর রহমান দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুরের সঙ্গে এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে। এরা কেউই কিন্তু মার্কিন শুল্ক ডিপার্টমেন্টের না, এরা কেউই কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টের না, এরা কেউ কিন্তু মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের না। তাহলে এদের সঙ্গে কথা বলবেন শুল্ক বিষয়ে? হ্যাঁ, হয়তো ভিসা বন্ড নিয়ে কথা হতে পারে। নাকি তিনি কথা বলবেন নির্বাচন বিষয়ে, নাকি আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচনে আমেরিকার সাপোর্ট চাওয়ার জন্যই তিনি সেখানে গেলেন। এরকম নানান বিষয় আছে। বিশেষ করে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তারপর যাবে দুবাই। সুতরাং খলিলুর রহমানের মতো এই রহস্যময় মানুষের এই রহস্যজনক মার্কিন যুক্তরাষ্ট্র সফর নানা রকম আলোচনার জন্ম সমাজে দিয়েছে এবং বিস্তর কানাঘুষা চলতেছে। দর্শক, আপনার মতামত জানান যে খলিলুর রহমান এই যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন, এটা আসলে দেশের ভালোর জন্য যাচ্ছেন নাকি কোনো গোপন সলা পরামর্শ করার জন্য যাচ্ছেন?